আচ্ছা, তো আজকে আমাদের আমার একটু রেসপন্স করবে মাঝে মাঝে। জিহান, রেসপন্স করবে একটু মাঝে মাঝে, যে কথা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে আমাদের মূলত চ্যাপ্টার 4 and 5, শ্বসন আর হচ্ছে খাদ্য পরিপাক। শ্বসন চ্যাপ্টারটা বায়োলজিতে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এনডিসিতে এখান থেকে আমাদের টাইমে বেশ কয়েকটা কোশ্চেন আসছিল, সো অনেক ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল, প্রথম কোশ্চেন আসা যাক। জীবনী শক্তি বা জৈব শক্তি কি? আমি পেনটা চেঞ্জ করি। আচ্ছা, জীবনী শক্তি বা জৈব শক্তি কি? Wait. সো জীবনী শক্তি হচ্ছে জীবদেহে যে রাসায়নিক বন্ধন, যে জৈব অণুগুলো আছে সেগুলোকে রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে যে শক্তিটা আমরা পাই তাকে জীবনী শক্তি বলে। সো এটার এক কথায় উত্তর যদি লিখতে চাই তাহলে হচ্ছে রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তি। এখন কোথা থেকে রাসায়নিক বন্ধনটা ছিন্ন ছিন্ন হচ্ছে? এটা হচ্ছে আমাদের জীব দেহে যে সকল জৈব অণু আছে। জৈব অণু তো অনেক কিছুই আছে। তো ওই সকল এইভাবে লিখতে হবে যে জৈব অণু রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জীবনী শক্তি বা জৈব শক্তি বলা হয়। নেক্সট কোশ্চেনটা হচ্ছে অ্যাডেনিন। সো অ্যাডেনিন হচ্ছে মূলত একটা রাসায়নিক উপাদান যেটা আমাদের ডিএনএ এবং আরএনএ এই দুইটা অণুর মধ্যে থাকে। সো ডিএনএফ পূর্ণ আমরা জানি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএন হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড গুলো আছে বা এইগুলোর মধ্যে একটা নাইট্রোজেন বেস থাকে। এই পাঁচ এ- কমিউনিস্ট শর্করা থাকে না? কি কি? পাঁচ কমিউনিস্ট শর্করা হ্যাঁ, ওইটা তো। এডিনিনে। হ্যাঁ, ওইটা তো হচ্ছে মানে রাসায়নিক ব্যাখ্যা, বাট অ্যাডিনিন। অ্যাডিনিন কি এভাবে কোশ্চেন করবে, এটা লিখতে পারো যে ডিএনএ আরএনএ মধ্যে যে নাইট্রোজেন বেস থাকে ওইটাই হচ্ছে অ্যাডেনিন, আর এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা। হ্যাঁ, ঠিক আছে, ওইটাও বলা যাবে। আচ্ছা, নেক্সট অ্যাডিনোসিন কিভাবে তৈরি হয়? সো অ্যাডিনোসিন হচ্ছে অ্যাডেনিনের সাথে, মানে আমাদের যে আগের কোশ্চেনটা ছিল এই অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ যে সুগার আছে সেটা যুক্ত হয়ে অ্যাডিনোসিন তৈরি হয়। অ্যাডিনোসিনটা হচ্ছে মূলত 5 কার্বন বিশিষ্ট সুগার, রাইবোজ সুগারের সাথে অ্যাডিনিন যুক্ত হয়ে অ্যাডিনোসিন তৈরি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট আর অ্যাডিনোসিন ট্রাইফসফেট কি হবে। তো আমাদের এই যে অ্যাডিনিনটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, এইটার সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার মিলে যুক্ত হয়ে তৈরি করে আমাদের অ্যাডিনোসিন। আর অ্যাডিনোসিনের সাথে যদি আমার একটা ফসফো মানে ফসফেট অণু যুক্ত হয় তখন ওইটাকে বলে অ্যাডিনোসিন মনোফসফেট। কি কি আবার একটু বলো। ভাই একটা হচ্ছে ফসফেট যুক্ত হলে মনোফসফেট, দুইটা হলে ডাইফসফেট, আর তিনটা হলে ট্রাইফসফেট। হ্যাঁ, হ্যাঁ। তো এই সিরিয়ালটা মনে রেখো, আমাদের যে বেস থাকে বেসটা হচ্ছে অ্যাডেনিন, এটার সাথে রাইবোজ সুগার যুক্ত হয়ে হয় অ্যাডিনোসিন। এটার সাথে আমাদের এক দুই অথবা তিনটা ফসফেট যুক্ত হয়ে এএমপি অথবা এডিপি বা এটিপি তৈরি করে। নেক্সট আসি আমরা ফসফোরাইলেশন কি। তো এই যে আমাদের অ্যাডিনোসিন মনোফসফেট ডাইফসফেট আর অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হইতেছে, এখানে যে আমরা ফসফেট অণুটা যুক্ত করতেছি, এই যে প্লাস ফসফেট অণু যুক্ত করতেছি। সো এই ফসফেট অণুটা যুক্ত করতে একটা শক্তি লাগে বাহিরের থেকে। সো এই শক্তি দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন, বা ফসফেট অণুকে যুক্ত করতে বাইরে থেকে যে শক্তি দেওয়ার প্রক্রিয়া সেটাই হচ্ছে ফসফোরাইলেশন। এটা মূলত হচ্ছে শক্তি দেয়া প্রক্রিয়া।
তো এই কোশ্চেন গুলো আসলে একদম মানে যদি তুমি সিরিয়ালি মনে রাখতে পারো তাহলে তোমার অ্যান্সার করতে সুবিধা হবে, মানে মনে রাখাটা ইজিয়ার হবে। আর তো ভাই, বিফসফোর, হ্যাঁ বল। ফটোফসফোরাইলেশন আর ওই ফসফোরাইলেশনের ডিফারেন্স কি আছে কোন? ফটো, ফটো মানে হচ্ছে আলো, বুঝছো? So, আলোর উপস্থিতিতে যে শক্তি দেওয়ার প্রক্রিয়া সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। আচ্ছা, আর ডিফসফোরাইলেশন হচ্ছে এই ফসফোরাইলেশনের উল্টা, মানে আমি ফসফেট অণু শক্তি বের যুক্ত হচ্ছে করতে, হ্যাঁ শক্তি মানে বিচ্ছিন্ন করতে, ফসফেটটাকে যদি আমি বিচ্ছিন্ন করতে চাই তখন যে শক্তিটা বের হয়ে আসে, তো ওই প্রক্রিয়াটাকে বলা হয় ডিফসফোরাইলেশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্রতি মোল এটিপি অণু প্রান্তীয় ফসফেট গ্রুপে কত শক্তি জমা থাকে? তো এটা 30.5। একটা জাস্ট, হ্যাঁ এটা হচ্ছে 30.55 কিলো জুল, অথবা তুমি এটাকে যদি কিলো ক্যালোরিতে কনভার্ট করো তাহলে হচ্ছে 7.3 কিলো ক্যালোরি। এটা জাস্ট মুখস্থ টাইপ কোশ্চেন, এটা মনে রাখার চেষ্টা করতে হবে, এটা দিয়ে দিতে পারবে এরকম, মানে এনডিসি তে এক কথায় দিবে এমন না, জাস্ট এরকম এমসিকিউ টাইপের ছোটখাটো কোশ্চেন দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট, কোন দুটি কোষীয় অঙ্গাণু পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে জীবদেহে ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করে? এটা অ্যান্সার দাও তো। এই মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, আরেকটা কি? ক্লোরোফিল। আহ ক্লোরোফিল, হ্যাঁ ওইটা অ্যান্সার ঠিক আছে, বাট এটা প্লাস্টিড করবো। হ্যাঁ, প্লাস্টিড আছে। মাইটোকন হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া প্লাস প্লাস্টিড, এই দুইটা হচ্ছে জীবদেহে ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করে শক্তিকে। আচ্ছা, এটিপি, এই যে ক্লোরোফিল মোস্ট একটা বেশ ইম্পর্টেন্ট সাহায্য করে। কোশ্চেন, কি কি? ক্লোরোফিল একটা বেশ সাহায্য করে না শক্তি উৎপন্ন করতে? ক্লোরোফিল হচ্ছে তোমার একটা রঞ্জক পদার্থ, বুঝছো? প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে যেটা শক্তিকে রূপান্তর করে। সো ওভারঅল আমরা প্লাস্টিড বলতে পারি, এটার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল আছে। ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, এখন হচ্ছে একটা মানে জাতীয় কোশ্চেন, এটিপি কে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা কেন বলা হয়? তো এটা তো নর্মাল, কারণ এটিপি হচ্ছে হ্যাঁ ভাই, শক্তি, শক্তি জমা করে রাখে। জমা করে রাখেন, প্রয়োজনে আবার ভাইঙ্গা দেয়। হ্যাঁ, বিক্রিয়ার সময় যে যে সকল রাসায়নিক বিক্রিয়া ঘটে শরীরের মাঝে শ্বসনের সময় বা তখন হচ্ছে তোমার শক্তি সরবরাহ করে। আচ্ছা, সালোক সংশ্লেষণ কি? এটা একটা অনেক বড় সংজ্ঞা, বইতে আছে, হোয়াট ইজ ফটোসিনথেসিস, তো এটার সংজ্ঞাটা জানা দরকার। আর একই সাথে হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া, আচ্ছা বিক্রিয়াগুলো একটু মনে রেখে, আমি এটা আপাতত দেখাইতেছি না, এটা একদম লাস্টে গিয়ে দেখাবো, ঠিক আছে? সবগুলো বিক্রিয়া আমি সিরিয়ালি লিখে দিব, এখানে দেখাইতেছি একসাথে। আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলোক শক্তি কিসে রূপান্তরিত হয়? মানে এটা অনেক স্টুপিড টাইপ কোশ্চেন, বাট এটা হচ্ছে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, এটাও এনডিসি তে আসছে। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় জীবদেহের শক্তি উৎপাদনের জন্য। আচ্ছা, সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ, এটা একটু মনে রাখো, এটা হচ্ছে প্রথম উপাদান হচ্ছে এই যে একটু আগে বলছিলে তুমি, ক্লোরোফিল। ক্লোরোফিল, এটা হচ্ছে তারপর ফার্স্ট আলো, অ্যান্ড ফরমোস্ট। অক্সিজেন, দেন হচ্ছে আলো, দেন বলতে থাকো তো। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি। পানি। ওকে, সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান হচ্ছে এই চারটা। আর সালোক সংশ্লেষণ কোন ধরনের বিক্রিয়া? সংযোজন। না, এটা একটা জৈব রাসায়নিক বিক্রিয়া, ওই কেমিস্ট্রির কনসেপ্ট আইনো না এখানে। হ্যাঁ, জৈব রাসায়নিক, হ্যাঁ। আচ্ছা, পাতা মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণের প্রধান স্থান, মানে প্রধান স্থান কেন বলা হয় এটাকে? ওদিকে আলো কি কি করে, কি বলে, শোষণ করে।
এটা এইভাবে মানে প্রথমত তো আলো আসতেছে পাতার মধ্যে স্বাভাবিক, বাট এটা দুইটা কারণে। একটা হচ্ছে এখানে স্টোমা থাকে, স্টোমার স্টোমা, মাধ্যমে, স্টোমা। হ্যাঁ স্টোমার মাধ্যমে হচ্ছে বায়ু গ্রহণ করে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যখন ওই যে উদ্ভিদ মূল থেকে পানি শোষণ করে, তখন এই পানিটা হচ্ছে পাতা মেসোফিউ টিস্যুতে মতো ক্লোরোপ্লাস্ট থাকে, ওই ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। তো পানি মেসোফিউ টিস্যু ক্লোরোপ্লাস্টে থাকে। আচ্ছা, এজন্য হচ্ছে পাতা মেসোফিউ টিস্যুকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া প্রধান স্থান বলা হয়। আর বায়ুর সাথে তো যে কার্বন ডাই অক্সাইডটা আসছে ওইটাও থাকে। তো জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি কেন? ওই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি দেখে। হ্যাঁ, বা এটা মানে এটা যদি এভাবে লিখো তুমি বলবা যে মানে সংখ্যাগুলো দিয়ে দিও, লাইক বায়ুতে থাকে হচ্ছে আমার কত ওই জানি যে 0.03। জিরো আর পয়েন্ট জিরো পানিতে থ্রি পার্সেন্ট আর পানিতে 0.3। 0.3%। হ্যাঁ, এজন্য হচ্ছে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। আচ্ছা, সালোক সংশ্লেষণে উপজাত দ্রব্য কি কি? সালোক সংশ্লেষণের মাধ্যমে মূলত আমরা কি তৈরি করি, মেইন কি তৈরি করি? মেইন হলো গ্লুকোজ আর উপজাত হলো অক্সিজেন। অক্সিজেন, আরেকটা আছে। একটা পানি মনে হয়। হ্যাঁ, উপজাত দ্রব্য হচ্ছে অক্সিজেন আর পানি। সালোক সংশ্লেষণে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে এবং কি কি? আচ্ছা, সালোক সংশ্লেষণকে দুইটা পর্যায়, এটা জাস্ট নর্মাল জিনিস। একটা হচ্ছে আলোক নির্ভর, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। মানে একটা আলো আছে, একটা আলো নাই। আহ দেন আচ্ছা, 1 মিনিট একটু টাইম দাও তো, আমার এটা চার্জ আসতেছে না। আচ্ছা হয়েছে। আচ্ছা, আলোক নির্ভর পর্যায়ে কি কি উৎপন্ন হয়? সো এই আলোক যে নির্ভর পর্যায়ে কি কি উৎপন্ন হয় বলতো? এটিপি হয়, তারপর হলো ওই যে অক্সিজেন। আলোক নির্ভর পর্যায়ে এটিপি, এনএডিপিএইচ, এই যে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর হচ্ছে এই জিনিসটা মনে থাকে না, এটা বলতো কি আরেকটা জিনিস উৎপন্ন হয়? যে হাইড্রোজেন প্লাস বা ওই যে ইলেকট্রন। প্রোটন। প্রোটন। ইলেকট্রন না, হাইড্রোজেন প্লাস উৎপন্ন হয়। আচ্ছা, ফটোফসফোরাইলেশন কি? ওই যে ফটোফ হ্যাঁ, এই সূর্যালোকের সাথে পানি বিয়োজিত হয়ে যে অক্সিজেন আর ওই যে হাইড্রোজেন প্লাস বা প্রোটন উৎপন্ন হয়, এটার ফটো। ও না না, না না, এটিপি তৈরি ওটা। হ্যাঁ এই যে দেখো, ফসফোরাইলেশন যখন থাকবে তখন একটু মনে রাখি এটার সাথে ফসফেটের কোনো রিলেশন আছে। সো মূলত এডিপি প্লাস আর হলো পিআই ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়ে আমার এটিপি তৈরি হয়, এটাকে ফটোফসফেট, এই বিক্রিয়াটা দিয়ে দিও সবচেয়ে বেটার হবে। আচ্ছা। দেন হচ্ছে পানির ফটোলাইসিস, এটা হচ্ছে মূলত ওই যে পানি ভেঙে হাইড্রোজেন পানি ভেঙে অক্সিজেন ইলেকট্রন তৈরি হয়ে যায়। মানে পানির ফটোলাইসিসের বিক্রিয়াটা এরকম, 2H2O থেকে আমার 4H+, এই চারটা প্রোটন উৎপন্ন হবে, চারটা ইলেকট্রন তৈরি হবে আর একটা অক্সিজেন তৈরি হবে। এটা হচ্ছে পানির ফটোলাইসিস। সূর্যালোক, এটা অবশ্যই সূর্যের আলো উপস্থিত হইতে হবে। তো এখানে অবশ্যই আলো থাকতে হবে। আর সাথে হচ্ছে আমার ক্লোরোফিল। আচ্ছা, এগুলো তো বুঝলাম, ইজি জিনিস। দেন আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিকিরণের গতিপথ শনাক্ত আচ্ছা, এটা বলো তো কি হবে? ভাই তিন দাগ আছে। ক্যালভিন চক্র বা স্মৃতি গতিপথ, তারপর ওই যে হ্যাঁ, হ্যালব্রাস চক্র, স্মৃতি গতিপথ, আরেকটা হলো ওই যে গ্রানুলোসাইট এসিড, এসিড। ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক, ক্যাম। হ্যাচব্যাক আর হচ্ছে আমার ক্যাম। আচ্ছা, এখন কোনটা C3 কোনটা C4 মনে আছে?
কেলভিন স্মৃতি আর হ্যাঁ হলো C4। আচ্ছা, নাইস। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কেলভিন চক্রকে সি3 গতিপথ বলা হয় কেন? ওই যে এটা তিনটা এখানে, মিষ্ট। হ্যাঁ, 3PGA এই উপাদানটা আছে, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড থাকে, এজন্য এটাকে সি3 গতিপথ বলা হয়। আর হ্যাসাসফ্যাল্ড চক্রকে সি4 বলা হয় কেন? চার কার্বন স্টক চলে এসে উৎপন্ন হুম, এসিডিক। অক্সালো অ্যাসিটিক। দেখো, এই বায়োলজির কোশ্চেন গুলো কিন্তু আসলে ইজি আসবে, মানে মনে থাকলে এগুলি অ্যান্সার করা একদম সহজ, তেমন কঠিন কিছু এখানে আসে না। আচ্ছা, কোন ধরনের উদ্ভিদে সিফল চক্র পরিচালিত হয়? এটা এটা আমার সময় আসছিল, আমার মনে আছে। আমাদের সময় এমসিকিউ ছিল তখন, মানে এমসিকিউ তে দিয়ে দিছিল যে নিচের কোন উদ্ভিদে সিফল চক্র পরিচালিত হয়। তো আমার ওইখানে আমার মেইন অ্যান্সারটা ছিল হচ্ছে মুথা ঘাস নামে একটা কিছু একটা ছিল। এটা ছিল আমার অপশনের অ্যান্সার। তো এটার সাথে আরো আছে আমার মনে হয় ভুট্টা, আখ। ভাই গাছ জাতীয় আবার উদ্ভিদ আছে আরো। হ্যাঁ, ঘাস জাতীয় উদ্ভিদ। আর আরেকটা জিনিস এখন মেবি নতুন করে অ্যাড করছে, সেটা হচ্ছে ওই যে কি জানি, নট অ্যামারেন্থাস। নটে গাছ বা ওই যে অ্যামারেন্থাস। অ্যামারেন্থাস, এটা এই কয়টা উদাহরণ মনে রেখো জাস্ট, আসলে দুইটা লিখে হবে, মুথা ঘাস আর ভুট্টা, আঁকে এই কয়টা লিখে দিবে হবে। অ্যামারেন্থাস মনে না থাকলে সমস্যা নেই, মনে রাখার চেষ্টা করো যদি স্পেসিফিক্যালি বলে দেয়। আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আবহাওয়া পরিমাপক পরীক্ষা ব্যবহৃত পাতার কোন অংশ নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করে না? আহ এটা আসলে ওই যে তোমাদের একটা এক্সপেরিমেন্ট আছে না বইয়ের মধ্যে, সালোক সংশ্লেষণের ওই এক্সপেরিমেন্টে একটা জায়গা আছে, সেটা হচ্ছে পাতার যে কালো কাগজ দিয়ে আবৃত অংশ। হুম। মানে এটা অনেকটা নর্মাল কোশ্চেন, এরকম কোশ্চেন সাধারণত এনডিসি তে দেয় না, বাট ওই যে এক্সপেরিমেন্টটা তোমার পড়ছো কিনা জন্য আমি আর কি দিছিলাম। তো ভিতর থেকে এইসব কোশ্চেন দিয়ে দিতে পারে। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাদের কি সবাত এবং অবাত শ্বসনের বিক্রিয়া। আর শ্বসন থেকে মূলত ওই যে বড় বড় গতিপথ আছে শ্বসনের, এগুলো এত বড় গতিপথ দিবে না। বিক্রিয়াগুলো মনে রাখো, মূলত সবাত শোষণের অবাত শোষণের। প্রথম আমি একটা লিখি, তুমি পরেরটা বলবো দেখি। C6H12O6 প্লাস 6O2, এখানে হচ্ছে আমাদের এনজাইম থাকবে 6CO2 প্লাস 6H2O প্লাস এনার্জি। এটা কিসের বিক্রিয়া? এটা হলো ভাই সবাত শোষণ। আচ্ছা, সবাত শোষণ। অবাত শোষণটা বলো তো দেখি, আমি লিখি তোমার সাথে। ওই যে গ্লুকোজ থেকে বাইঙ্গা আপনার ওই যে পায়ের বেগেছিল C3H4O3। না, মানে পুরো বিক্রিয়াটা বলো। ও হ্যাঁ ইথানল। সি টু ইথানল। এইচ ফাইভ ও এইট প্লাস ওই যে পানি। পানি না, কার্বন ডাই অক্সাইড শ্বসন। অবাত কার্বন শ্বসনে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ডাইঅক্সাইড। আর হচ্ছে এনার্জি। ওকে, এগুলি কয় মোল মনে আছে, কোনটা কত কত মোল উৎপন্ন হইতেছে? এই এই সবাত হইলো 38 এটিপি আর অবাত হইলো 2 অনু। না না না, ওইটা না, মানে এই বিক্রিয়াটার মধ্যে তোমাকে এরকম দিতে পারে যে বিক্রিয়াটা দিয়ে বলো বিক্রিয়াটি সম্পূর্ণ করো। তো সম্পূর্ণ করলে এই জায়গায় একটা দুইটা ভ্যালু বসবে, এই মান বসবে, বলো তো কয় মোল ইথানল আর কয় মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? আর এদিকে হইলো আপনার ইথানল হইলো আপনার 2 আর কার্বনের 2। আচ্ছা, এই যে কোশ্চেন এভাবে, এই যে এটার ক্ষেত্রে সবাতের ক্ষেত্রেও তোমার এখানে কোশ্চেন দিয়ে এভাবে দিয়ে দিতে পারে যে এরকম ধরো তোমাকে এই 6 দিব না, এখানে দিব না, দেন এটাও দিব না, বলবো যে এই যে খালি ঘর মানে বিক্রিয়াটি সম্পূর্ণ করতে, তো তখন হচ্ছে আর কি তাড়াতাড়ি করার জন্য এটা মনে রেখো কয় মোল উৎপন্ন হইতেছে। আর এখানে হচ্ছে আমার, আচ্ছা এই জায়গায় আর একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এটিপি ক্যালকুলেশনটা, যে সবাত শ্বসনের কোন ধাপে কয় মোল এটিপি তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে কত মোল, আর শেষ পর্যন্ত পাইতেছো কত মোল।
ঠিক আছে, এই দুইটা কিন্তু জি আলাদা। ভাই। তৈরি হচ্ছে আমাদের কত মোল বলতো? তো তৈরি হচ্ছে মানে মোট হলো 38 হলো এটিপি। আহ দাঁড়াও, ছয় ছিল এখানে, দুই, আর এখানে হচ্ছে আট। প্রথম ধাপে প্রথমে 8টা হয়, ওর মধ্যে দুইটা ইয়ে আছে। হ্যাঁ দুই, মানে একটা হচ্ছে নেট উৎপাদন, আর একটা হচ্ছে আর এটা প্রাপ্ত বা কিছু একটা। নিট উৎপাদন হচ্ছে আমার 38 মোল, তাই না? 38 অনু এটিপি। হ্যাঁ, আর এখানে হচ্ছে তোমার কত ছিল? উম সেটা মনে হয় ভাই আরো দুইটা এক্সট্রা কি আর থাকবে, হ্যাঁ, প্লাস 40টার টু, মতো। দুই। ওই যে প্রথম ওই যে ওই যে গ্লাইকোলাইসিস করা যায় হচ্ছে 2 অনু এটিপি যে খরচ হয়ে যায় ওইটা। মানে এই দুইটা, এইগুলো একটু খেয়াল রাখো যে কি বলতেছে, নিট উৎপাদন কত নাকি প্রাপ্ত কি, সব একটু ওয়ার্ড গুলো দিয়ে আর কি টিচাররা ঝামেলা করে। জি ভাই। তো সবাই হচ্ছে 38 পড়ে যায়, তো তো দেখে 38, 38 সাথে সাথে লিখে দেয়। তো এটাতে ঝামেলা আর কি। এই ছিল একটা ট্রিক্স। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। আচ্ছা, কোন জায়গায় আবার উপরে যে বাকি রাখবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, ওই জানি কই। এই যে সালোক সংশ্লেষণ কি এবং এর বিক্রিয়া, সেটা এখন এখানে কোন জায়গায়? আচ্ছা, এটা সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা ছিল আমাদের কার্বন ডাই অক্সাইড। আচ্ছা দাঁড়া, আমি লিখি, তুমি হচ্ছে ইয়া পূরণ করো, মৌলগুলো পূরণ করো। দেখি, কার্বন ডাই অক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে, আমার এখানে লাইট থাকবে। সো কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে গ্লুকোজ। হ্যাঁ, এখানে বলো তো এই বক্স গুলোতে কত কত হবে? কার্বন 6টা, পানি 12টা, তারপর গ্লুকোজ একটাই, আর অক্সিজেন হলো 6টা। পানি কি 12টা শিওর তুমি? ভাই 12টাই তো। দেখি এখানে কয়টা আসছে, এখানে আসছে 12টা। এখানে দেখো C6H12O6, হাইড্রোজেন আছে 12টা। তুমি যদি এখানে 12 দাও, তাইলে 12 × 24 হাইড্রোজেন হয়ে যায় না? গ্লুকোজের দুইটাই বার। গ্লুকোজ যদি দুইটা নাও, তাইলে দেখো 6 × 2 = 12টা কার্বন, বাট এখানে কার্বন আছে 6টা। সিক্স, এখানে 6টা হওয়ার কথা না, 6CO2 + 6H2O, 1 মোল গ্লুকোজ আর 1 মোল অক্সিজেন তৈরি হইতেছে। এর লগে আরো পানি উৎপন্ন হইব না এদিকে, এই ও বিক্রিয়ায়। আচ্ছা, ও সরি সরি সরি, আচ্ছা H2O তো আছে। H2O 6টা। আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে, হ্যাঁ। এখানে হচ্ছে 24টা, এখানে হবে আমার 6 × 2 = 12টা, হ্যাঁ ঠিক আছে। আমি H2O লিখিনি, এজন্য খেয়াল করিনি। আচ্ছা, 12টা পানি। নাইস। ওকে, নেক্সট এই চ্যাপ্টার থেকে মানে মেইনলি এই কয়টা কোশ্চেন দেখলেই হবে। আর মূলত পুরো চ্যাপ্টার দেখে ওই যে বড় বড় যে শ্বসনের বিক্রিয়া আছে ওইগুলো আসলে আসবে না ওইখান থেকে। মানে এরকম এটিপি ক্যালকুলেশন আসতে পারে, বাট তাও দেখে যাইও। হুম। বাট পুরো কোশ্চেন এনডিসি তে এত বড় কোশ্চেন দিবে না যে তোমাকে বলবে সবার শ্বসনের প্রত্যেকটি ধাপের বিক্রিয়া দেখাও, এরকম কিছু আসবে না আশা করি। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে আমিষ শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য প্রাণের কাজ কি? মানে কাজ বলতে একটু এভাবে ভাগ ভাগ করে লিখতে পারো অথবা একসাথে লিখতে পারো, আমিষ, শর্করা, স্নেহ। তো আমিষের কাজ হচ্ছে আমার বৃদ্ধি হ্যাঁ, দান দেহ বৃদ্ধি প্লাস ক্ষয়পূরণ। করে। শর্করার কাজ হচ্ছে আমার শক্তি উৎপাদন। শক্তি, হ্যাঁ, আর স্নেহের কাজ বলো? তাপ ও শক্তি উৎপাদন করে।
হুম, তাপ প্লাস শক্তি। দেন পানির কাজ কি? ওই যে তাপের সমতা রক্ষা করা, তারপর কোষে বিভিন্ন কার্যাদি হয় না ওগুলি রক্ষা করা, হ্যাঁ, আর অঙ্গ অঙ্গ অনুগুলো থাকে। কোষাঙ্গাণু ধারণ করা। আর হচ্ছে কোষের কাজ নিয়ন্ত্রণ করা। আচ্ছা, খাদ্য আসবা রাফেজ। এটা হলো যে এই মনে আছে? রাফেজ ওই যে সাহায্য করে খাদ্য গহত করণে। আহ মূলত হচ্ছে পানি শোষণে সাহায্য করে, পানি শোষণ করে। দেন হচ্ছে আমার মলের পরিমাণ বৃদ্ধি করে। আর আরেকটা একটা অঙ্গ, মানে একটা অন্ত্র আছে বা অঙ্গ আছে, ওইটা থেকে হচ্ছে মল নিষ্কাশনে সাহায্য করে, এটা বলো তো কি? বুঝতে এই না, খাদ্য নালী। বৃহদান্ত্র। কি বলবো? বৃহদান্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। আচ্ছা, আমিষের মৌলিক উপাদান। আমি সেগুলো যে অ্যামাইনো অ্যাসিড। মৌলিক উপাদান বলছো, তুমি তো একদম যৌগিক উপাদান বলে দিচ্ছ। মানে অ্যামাইনো মৌলিক অ্যাসিড কি কি উপাদান দিয়ে গঠিত বলো তো? বা অ্যামাইনো অ্যাসিড হলো যে কি থাকে, কি হয় আর থাকে ওদিকে তো ওই যে ইয়ে হ্যাঁ, ওইটাই আচ্ছা, এইভাবে না, মানে আমিষের মৌলিক উপাদান হচ্ছে চারটা: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। আমিষে নাইট্রোজেন কত ভাগ থাকে? এটা তো একদম গুরুত্ব, মানে জাতীয় কোশ্চেন। 16 ভাগ। হ্যাঁ, এটা সব সময় সববারই আসে, মানে। দেন কোন খাদ্য উপাদান শরীরে নাইট্রোজেন সরবরাহ করে? সো এই যে আমিষ। নাইট্রোজেন, নাইট্রোজেন থাকে আমিষে, তো আমিষই সরবরাহ করবে। উদ্ভিদ আমিষের উদাহরণ মনে আছে? খুব বেশি হলো যে কি কয়, ডাল, চিনা বাদাম, সিমের বিচি এগুলো। তাহলে প্রাণীজ আমিষ কি? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, হ্যাঁ শোনা যায়। আচ্ছা, সো আমরা ছিলাম হচ্ছে প্রাণীজ আমিষে। হ্যাঁ ভাই। প্রাণীজ আমিষ কি কি বলছিলা? ওই যে মাছ, মাংস, ডিম, কলিজা এগুলি। হুম, কি? আচ্ছা শুনো, আমি একটা কথা বলি, আমি এখানে তো জাস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দিছি, সো এগুলোর সাথে লাইক আমি লাইক জাস্ট এখানে উদ্ভিজ আমিষ লিখে দিছি, সো তুমি হচ্ছে, মানে যারা ভিডিও দেখবে পরে তারা হচ্ছে প্রাণীজ আমিষ বা এরকম রিলেটেড যে সকল কোশ্চেন আছে ওইগুলো দেখে নিও। জি ভাই। আচ্ছা, দেন হচ্ছে মানবদেহে কোন ধরনের আচ্ছা এটা, মানবদেহে কোন ধরনের শর্করা শোষণ করতে পারে? আচ্ছা, প্রথমত বলো শর্করা কয় প্রকার ছিল? 3 প্রকার ছিল। কি কি? ভাই 100 200 করা বহু শর্করা। আচ্ছা, এক শর্করাকে বলা হয় সরল শর্করা। তো মানব দেহে কোন ধরনের শর্করা শোষণ করতে পারে? যা শুধুমাত্র 100 সরল শর্করা যেগুলো আছে এগুলো শোষণ করতে পারে। মানে শুধু ওকে। গ্লুকোজ এগুলি। হ্যাঁ হ্যাঁ। ভাই শুধু গ্লুকোজ এটা কি শোষণ করতে পারে এরকম? হ্যাঁ হ্যাঁ, শোষণ জাস্ট সরল। হ্যাঁ, এক শর্করা গুলো জাস্ট শোষণ করতে পারে গ্লুকোজ। ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কিসে থাকে? গ্লুকোজ তো আমে থাকে। আচ্ছা, চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এই ভিটামিন এটা যে এটা বি। এটা বলো চর্বিতে দ্রবণীয় নয় চর্বিতে কোনগুলো? আমাকে আগে বলো চর্বিতে দ্রবণীয় নয় চর্বিতে হলো কোনগুলো? এডিকে। হ্যাঁ, ওইটা বাদ দাও, এটা বাদ দাও। এটা বলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয় কোনগুলো? এডিইকে। না, চর্বিতে দ্রবণীয় নয় হচ্ছে আমার বি আর সি, আর দ্রবণীয় তো ভাই হচ্ছে চর্বিতে। আমার এ ডি ই আচ্ছা কে। 9 বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
মানে এটা তো বইয়ে নর্মালি দেখা যায়, তাই জিজ্ঞেস করছিলাম ছবিতে তখনই নয় কোনগুলো। পূর্ণবয়স্ক মানুষের কত, দৈহিক ওজনের কত শতাংশ পানি? 50 থেকে 65। ওকে। দেন খনিজ পুষ্টি, আচ্ছা। সো আচ্ছা, খনিজ পুষ্টি কাকে বলে? খনিজ পুষ্টি হচ্ছে আমার মাটি থেকে যে সকল পুষ্টি পাই। উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করা পুষ্টি উপাদান। সো উদ্ভিদ মাটি থেকে যে সকল পুষ্টি উপাদান সরবরাহ করে তাদেরকে খনিজ পুষ্টি বলা হয়। আহ আচ্ছা, উদ্ভিদের অত্যাবশ্যকীয় বা ম্যাক্রো উপাদান কয়টি? মোট 16টা আছে। অত্যাবশ্যক ম্যাক্রো, ম্যাক্রো হলো ভাই হ্যাঁ, 10টা। 16টা হচ্ছে অত্যাবশ্যক উপাদান, এর মধ্যে 10টা হচ্ছে আমার ম্যাক্রো। আর 6টা মাইক্রো। আচ্ছা, ইংলিশে না, 6টা হচ্ছে আমার মাইক্রো। তো ম্যাক্রো আর মাইক্রো উপাদানের নামগুলো মনে আছে? কোন 10টা ম্যাক্রো আর কোন 6টা মাইক্রো? ম্যাক্রো হলো আপনার হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম আর আয়রন। হ্যাঁ। আচ্ছা, এইখানে হচ্ছে অত্যাবশ্যক উপাদান নামগুলো মনে রেখো, লাইক ম্যাক্রো না দিবা, আমার কাছে মনে হয় মাইক্রো উপাদান 6টা লিখতে দিতে পারে, সো একটু মনে রেখো। আচ্ছা ভাই। আহ অথবা এভাবেও বলতে পারে যে ছয় মাইক্রো মাইক্রো উপাদানের উদাহরণ দাও। So, উদাহরণ দিলে সব লেখা লাগবে না, কয়েকটা তো লেখা লাগবে, মনে রাখার চেষ্টা করো just। সব লিখলে বেটার। আচ্ছা ভাই। অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? ভাই 2 ভাগে। কি কি বলতো? ম্যাক্রো আর মাইক্রো। আচ্ছা, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট, একটা আর মাইক্রো একটা নিউট্রিয়। হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। আচ্ছা, ম্যাক্রো উপাদান এটা এগুলি তো হয়েছে, ম্যাক্রো উপাদান কয়টি ও কি কি? আচ্ছা, ক্লোরোসিস কি বলতো? ওই যে কি কয়, সালফার, ফসফরাস হবে ওই যে আপনার হলুদ হয় যে না পাতা, ওটার না না ক্লোরোসিস না, বলে। নাইট্রোজেনের নাইট্রোজেন অভাবে। বলে। ক্লোরোসিসের অভাবে, আর সরি নাইট্রোজেনের অভাবে হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে। আচ্ছা, ডাইব্যাক। বা ওই যে সালফারের অভাবে যে পাতা মরে যায় না, ওটাকে ডাইরেক্ট বলে। এভাবে না। আচ্ছা, এটা একটা মানে কোশ্চেন আসলে এইভাবে লিখো না, সালফার অভাবে মূল কাণ্ড ও পাতা। মূল কাণ্ড ও পাতা মরে যাওয়া যে ইয়ে থাকে তা শুরু করে তাকে হচ্ছে ডাইব্যাক বলে। আচ্ছা, শ্বেতসার কোন ধরনের শর্করা? ভাই বহু শর্করা। ওকে। তো এই চ্যাপ্টার গুলো থেকে মূলত এটাই দেখার মতো আছে। আহ আর তো মূলত কিছু নেই, বাট আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, এখান থেকে এখন ইম্পর্টেন্ট হচ্ছে মূলত বিক্রিয়াগুলো দেখো, বিক্রিয়াগুলো আসতে পারে ওই চ্যাপ্টার থেকে। দেন এটিপি ক্যালকুলেশনটা হচ্ছে চ্যাপ্টার 4 ইম্পর্টেন্ট, আর এখান থেকে এই কয়টা জিনিসই মূলত ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তারপর পুরো চ্যাপ্টারটা মানে মূল কথা হচ্ছে তোমাদের পুরো বই পড়তে হবে। জাস্ট এখান থেকে হচ্ছে ভিতরে ভিতরে কিছু কোশ্চেন আছে, আমি ওইগুলো দেখাইছি, ওইগুলো মানে ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে অবশ্যই পুরো বইটা দেখে যাইও, এটাই হচ্ছে আমার মেইন সাজেশন।
তো আজকের জন্য 4-5-এ এতটুকুই। আচ্ছা ভাই, যে রোগগুলি, তারপর কি আপনার খাদ্য সরকারের কোন কোন এনজাইম ওগুলো তো দরকার আছে না? হ্যাঁ, ওইগুলো তো ইম্পর্টেন্টই, মানে ওইগুলো হচ্ছে আমি হচ্ছে মূলত দিছি এক কথায় যে সকল কোশ্চেন আছে ওইগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন, ওইগুলো তোমরা দেখে নিতে হবে তো অবশ্যই। আচ্ছা ভাই। মানে তোমাকে হচ্ছে মানে আমি দেখাইতেছি হচ্ছে এক কথায় যেমন কাকে বলে কি, দেন বড় বড় যেসব কোশ্চেন আছে ওইগুলো এমসিকিউর জন্য আলাদাভাবে বই থেকে পড়তে, মূল বইটা মূলত পড়তে হবে। জি ভাই, বুঝছি। আচ্ছা।